আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্ব একটি পার্ট, যেটা আমি ধারাবাহিকভাবে করে আসতেছি। প্রথম পর্বে আমি ভার্বের শ্রেণীবিন্যাস এবং তার সংক্ষিপ্ত বর্ণনা করেছি। দ্বিতীয় পর্বে আমি ভার্বের আরও কিছু ব্যবহার নিয়ে তাদের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। এবারের যে ক্লাসটা, এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আমরা আজকে ক্লাসটা করব এবং আমি তোমাদেরকে পরামর্শ দিব কিভাবে এটা নিয়ে কাজ করতে হয়। আসো তাহলে ক্লাসে যাওয়া যাক। আমি যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। এই যে কনজুগেশন অফ ভার্ব, এখানে কনজুগেশন শব্দটি কনজুগেট থেকে এসেছে। অর্থাৎ কনজুগেট মানে হচ্ছে নির্গত হওয়া, বের হওয়া। অর্থাৎ যখন একটা শব্দ থেকে আরো অনেক শব্দ বের হয় তখন সেটা কনজুগেশন হয়। বিশেষ করে আমরা কিভাবে এক ভার্ব থেকে আর অন্যান্য ভার্বের রূপগুলোকে বের করব এবং সেটার শাব্দিক গঠন কেমন হবে, স্ট্রাকচারটা কেমন হবে, এই বিষয়গুলো আমরা এখানে জানার চেষ্টা করব। মূলত একটা ভার্বকে তোমার 6টি রূপে ভাগ করা যায়। 6টি রূপ বলতেছি এই কারণে যে আমাদের যে ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামার বইগুলো রয়েছে, অনেক আগে থেকে আমরা যখন থেকে পড়ে আসতেছি, সেখানে ভার্বের 3টি ফর্ম দেখানো হতো। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো গুরুত্বের বিবেচনায় বিভিন্ন গ্রামারিয়ান এটার উপর কাজ করতেছেন এবং দেখা যাচ্ছে ব্যবহারের আধিক্যতা হিসেবে আমরা ভার্বগুলোকে আরো কয়েকটা শ্রেণীতে বা কয়েকটা রূপে ভাগ করতে পারি। সেগুলো কি কি আমরা একটু দেখার চেষ্টা করব। যে প্রথমে আমি যে ভার্বটা লিখবো সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, যেটাকে ইংরেজিতে বলা হয় বেস ফর্ম। তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এরপর পাস্ট পার্টিসিপল, এরপর প্রেজেন্ট পার্টিসিপল, এরপর এস ইএস বা আইইএস ফর্ম, এরপর 2+ বেস ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম। এ হলো তোমার ভার্বের 6টি রূপ। মনে রাখার সুবিধার জন্য আমরা ভার্বগুলোকে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5 এবং ভার্ব 6 হিসেবে লিখে রাখবো। কেন আমরা ভার্বের এই 6টা ব্যবহার করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকে রয়েছে এটা গুরুত্ব দেয় না। আমরা যখন ছাত্র জীবনে, আমাদের ছাত্র অবস্থায় আমাদের শিক্ষকরা এই ভার্বের ব্যবহারগুলো শেখাতেন। অবশ্য আমাদেরকে তখন 3টি ফর্ম শেখাতেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই 3টাকেই শিখিয়েছেন এবং গ্রামার বইগুলোতে এবং ম্যাক্সিমাম বইগুলোতে এই 3টা ফর্মে ব্যবহার করা হয়। এই ভার্বটাকে লেখা হয় খুবই কম বইয়ের মধ্যে। ইদানিং আমি অনেকগুলো বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি
এই রূপটা ব্যবহার করতেছে, ইভেন এই রূপটা ব্যবহার করতেছে এবং অনেক বইয়ের মধ্যে এই রূপগুলো ব্যবহার করতেছে। এটা কেন তুমি লিখবে বা এটা কেন শেখা জরুরি সেটা আমরা একটা ভার্বের উদাহরণের মাধ্যমে জিনিসটাকে দেখার চেষ্টা করব। যদি আমরা রাইট ভার্বকে উদাহরণ হিসেবে ব্যবহার করি, রাইট এটা হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম। এই শব্দটা আমরা আবিধানিক শব্দ বলি, অর্থাৎ ডিকশনারি ওয়ার্ড হচ্ছে এটা। তুমি অভিধানের মধ্যে শব্দকে খুঁজলে এই শব্দটাকেই অভিধানে খুঁজে পাবে। আমরা এই শব্দটাকে জন্য বলি আবিধানিক ওয়ার্ড, অর্থাৎ এটা অভিধানগত শব্দ। এই ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে রোট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, আর এটার ফোর্থ ফর্ম হচ্ছে রাইটিং, ফিফথ ফর্ম হচ্ছে রাইটস, আর সিক্স ফর্ম হচ্ছে টু রাইট। আসো এবার অর্থগুলো একটু দেখি কেন আমি এইভাবে লিখব। রাইট অর্থ হচ্ছে লেখা, রোট হচ্ছে লিখলো, লিখত বা লিখেছিল, এরকম লেখা যায়। এটার সাধারণত অর্থের ব্যবহারটা আলাদাভাবে আছে। যদি ব্যবহারের পর্যায়ে যাই তখন আমরা এটাকে ব্যবহারিক অর্থ লিখব, কিন্তু এখানে পরিভাষায় অর্থ লিখতেছি না আপাতত। রাইটিংও অর্থ আমরা লিখব না। রাইটস অর্থ হচ্ছে লেখে, অর্থাৎ এখানে এ যুক্ত হয় অথবা অন্তস্থীয় যুক্ত হয়, শব্দের শেষে একার অথবা অন্তস্থীয় যুক্ত হয়, লেখে। টু রাইট লিখতে, অর্থাৎ তে, এই যে টু তে যুক্ত ক্রিয়া, আমরা এটাকে তে যুক্ত ক্রিয়া বলি। ইনফিনিটিভটা হচ্ছে তে যুক্ত ক্রিয়া, যেমন আই ওয়ান্ট টু রাইট আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, যেতে তে, এটা হচ্ছে টু গো, টু রাইট লিখতে, টু স্লিপ ঘুমাতে, টু ডান্স নাচতে, টু রান দৌড়াতে, টু সুইম সাঁতার কাটতে, তে, এই তে যুক্ত হচ্ছে ষষ্ঠ ফর্ম। এবার আসো এই ভার্বগুলোকে আমরা যদি ভার্বের যে প্রধান শ্রেণী অর্থাৎ ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব, ওখানে আমি যদি শ্রেণী বিন্যাস করি তাহলে কোন ভার্বটা কোন ফর্মে যাবে একটু দেখাই। এই ভার্ব ওয়ানটা ফিনিট, এই ভার্ব টুটা ফিনিট, এই ভার্ব থ্রিটা নন ফিনিট, ভার্ব ফোর নন ফিনিট, ভার্ব ফাইভ ফিনিট, ভার্ব সিক্স নন ফিনিট। অর্থাৎ এই ছটি ফর্মের মধ্যে তিনটি ফর্ম হচ্ছে ফিনিট আর তিনটি হচ্ছে নন ফিনিট। ভার্ব প্রেজেন্ট ফর্ম, ভার্ব পাস্ট ফর্ম, ভার্বের এস বা ইএস ফর্ম যেটা, এটা এই তিনটা হচ্ছে ফিনিট বা সমাপিকা ভার্ব। আর পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এই তিনটা হচ্ছে ভার্বের নন ফিনিট গ্রুপের অন্তর্ভুক্ত। যে ভার্বগুলো বাক্যের অর্থ সমাপ্ত করতে পারে সেগুলোই ফিনিট ভার্ব, যেগুলো বাক্যের অর্থ সমাপ্ত করতে পারে না সেগুলোই নন ফিনিট ভার্ব। তাহলে ভার্ব বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং এস ফর্ম এগুলো হচ্ছে ফিনিট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ এই তিনটা হচ্ছে নন ফিনিট বা অসমাপিকা ভার্বের অন্তর্ভুক্ত। এই ভার্বগুলোকে আমি লেখার পর এখন তোমাদের সামনে বিষয়টা উপস্থাপন করি, যে একটু খেয়াল করে দেখো। এখানে উচ্চারণের ভিন্নতা আছে, ভার্বগুলির বৈচিত্র্য, যেমন বানানে বৈচিত্র্য রয়েছে তেমনি তার উচ্চারণেও বৈচিত্র্য রয়েছে। তুমি যদি রেগুলার বেসিস এই ভার্বগুলোকে প্র্যাকটিস করো তাহলে তোমার যে ভার্বের যে ভয় আছে, ভীতিটা আছে, সেটা চলে যাবে। যেমন উচ্চারণ করো, রাইট, রোট, রিটেন, রাইটিং, রাইটস, টু রাইট।
আমি আরেকটা ভার্ব দিয়ে উদাহরণটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তুমি উচ্চারণটা বুঝতে পারবে। যেমন ধরো চুজ, চুজ ফার্স্ট টেন্স হচ্ছে চোজ, 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 ওজ, চোজ। chosen, chosen, choosing, choosing, মুখ গোলাকৃতির উচ্চারণ, choosing, chooses, to choose। তাহলে খেয়াল করো প্রোনাউন্সিয়েশনের মধ্যেও কিন্তু ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুজ, চোজ, চোজেন, চুজিং, চুজেস, টু চুজ, সাউন্ডগুলো ব্যতিক্রম হচ্ছে। তাহলে তুমি এট এ টাইম বানান, উচ্চারণ, অর্থ এবং তদুপরি ইংরেজি ভার্বের যে বৈচিত্র্যময় ব্যবহার বা ভেরিয়েশন বা ভ্যারাইটিস, এগুলো সম্বন্ধে জানতে পারবে শুধুমাত্র এক কনজুগেশন অফ ভার্বের মাধ্যমে। আমি এখন যে দুটি ভার্ব লিখেছি, এই দুটি ভার্ব স্ট্রং ভার্বের অন্তর্ভুক্ত, অর্থাৎ এ রাইট এবং এ রোট, এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। স্ট্রং ভার্ব মানে হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম দুটি ভিন্ন বানান রীতির মধ্যে এবং যেটার ফার্স্ট ফর্মের সাথে পাস্ট পার্টিসিপাল ফর্মের বানানগত কোনো মিল থাকে না, সেগুলোই কি স্ট্রং। আমি দুটো উইক ভার্বের উদাহরণ লিখি, তাহলে তুমি বুঝতে পারবে। যেমন রিড, 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 রিডিং, রিডস, টু রিড। দেখো এগুলো হচ্ছে উইক। আর একটা উদাহরণ দিই আমি, যেমন স্টপ, stopped, stopped, stopping, stops, to stop। খেয়াল করবে বানানেরও কিন্তু একটা বিরাট ব্যাপার আছে এখানে। যেমন দেখো স্টপ এর পাস্ট টেন্স স্টপড, এখানে ডাবল পি ইডি, এটা প্রনাউন্সিয়েশনের স্ট্রেসের কারণে এখানে ডাবল পি যুক্ত হয়েছে, স্টপড। তো এখানে যে ডিটা আছে এটা কিন্তু টি ধ্বনিত হয়, স্টপড। তুমি স্টপেড, স্টপেড এরকম উচ্চারণ করবে না, উচ্চারণ হবে স্টপড, স্টপড, স্টপিং, স্টপস, টু স্টপ। এখন দেখো ফার্স্ট টেন্স এবং ফার্স্ট পার্টিসিপাল ফর্ম এই দুটি সিমিলার বানান, এটাও একই। যেমন তুমি যদি লেখো সিচুয়েট, সিচুয়েটেড, সিচুয়েটেড, ঠ্যাড, ঠ্যাড, ইডি যুক্ত হয়ে ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্সন ফর্ম হয়েছে। তাহলে এই তিনটা হচ্ছে উইক ভার্ব। স্ট্রং ভার্বগুলোকে আবার বলা হয় ইরেগুলার ভার্ব, ইরেগুলার। আর উইক ভার্বগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। স্ট্রং ভার্ব যেগুলো সেগুলোকে আমরা রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব বলি অনিয়মিত, অর্থাৎ যেটা ফার্স্ট টেন্স ফার্স্ট পার্সন নিয়ম মেনে চলে না। আর উইক ভার্বগুলো হচ্ছে রেগুলার ভার্ব, অর্থাৎ যেগুলা ফার্স্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপাল ফর্মগুলো সেম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে বানান বৈচিত্র্য, অর্থ, উচ্চারণ সবগুলোর জন্য কিন্তু তোমার কনজুগেশন অফ ভার্ব অতীব গুরুত্বপূর্ণ। তুমি যখন ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ অংশগুলো, অনেকগুলো বিষয় রয়েছে, যেমন ধরো টেন্স, ভয়েস, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন, তারপর রাইট ফর্ম ভার্বস, আরও বিবিধ জায়গার মধ্যে
তুমি ভার্বকে ব্যবহার করতে হবে, ঠিক সেখানে এই ভার্বের কনজুগেশন একটা ইম্পর্টেন্ট পার্টস হিসেবে কাজ করবে। তাছাড়া তুমি এটা রেগুলার চর্চা করলে কিন্তু আরও অনেকগুলো বিষয় তোমার সামনে একদম স্পষ্ট হয়ে যাবে। যেমন তুমি খেয়াল করো, আমরা যে দুটি ভার্ব, যেটাকে ফার্স্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল বলতেছি, এই ভার্বের এই দুটি রূপের আরও অনেক ব্যবহার আছে, সেটাও আমরা নিচে আলোচনা করব। আপাতত আমি তোমাদেরকে আরও কিছু জিনিস দেখানোর জন্য একটি ভার্বকে রেখে অন্যগুলো মুছে ফেলতেছি। ওকে, তাহলে এবার দেখো আমরা এই ভার্বগুলোকে কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি, কিভাবে ভার্বগুলোর ব্যবহার হতে পারে, ভার্বের ব্যবহারগুলো তোমাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব। আমি প্রথমে এই ভার্বগুলোকে টেন্সের ব্যবহার দেখাবো। প্রথমেই টেন্সের মধ্যে ভার্বগুলো কীভাবে ব্যবহার হয় আমি তা দেখানোর চেষ্টা করব। যেমন মনে করো ভার্বের যে বেস ফর্মটা, এই যে প্রেজেন্ট ফর্মটা, এটা কোন কোন টেন্সে ব্যবহার হয়। 1 নম্বর, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয় এই বেস ফর্মটা। কিভাবে? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তাহলে সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে, তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। 2 নম্বর হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স, এই দুটি টেন্সের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহৃত হবে। আর কোথায় কোথায় ব্যবহার হবে সেটাও আমরা দেখাবো। এবার আসো ভার্বের যে ফার্স্ট ফর্ম, এই রূপটি শুধুমাত্র একটি টেন্সের মধ্যে ব্যবহার হবে। আমি টেন্সের সিরিয়াল অনুযায়ী 3 নম্বর দিলাম, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। অর্থাৎ এই টেন্সটি, ভার্বের এই রূপটি শুধুমাত্র ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ব্যবহার হবে, আর অন্য কোনো জায়গায় ব্যবহার হবে না। ভার্ব যে 3 আছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা। এর কিন্তু অনেক ব্যবহার, একদম অনেকগুলো ব্যবহার আছে। প্রথমে আমি টেন্সের মধ্যে যদি দেখাই, আমি সিরিয়াল নম্বর 4 ব্যবহার করতেছি ধারাবাহিকতা অনুযায়ী, তাহলে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা ব্যবহার হয়। 5 নম্বর লিখব পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। 6 নম্বরে লিখব ফিউচার, সংক্ষেপে লিখতেছি আমি, পারফেক্ট টেন্সে ব্যবহার করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই 3 টেন্সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহৃত হয়। আমরা এটার আরও ব্যবহার দেখব, আপাতত সামনে এগিয়ে যাই। আমি সিরিয়াল নাম্বার 7 ব্যবহার করতেছি ধারাবাহিকতার জন্য। তুমি নিশ্চয়ই জানো 6টি কন্টিনিউয়াস টেন্স রয়েছে। এই 6টি কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কিন্তু ভার্বের আইএনজি ফর্মটি ব্যবহার হয়। 7 নম্বরে আমি প্রথমে লিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস। 8 নম্বরে লিখব পাস্ট কন্টিনিউয়াস। 9 নম্বরে লিখব ফিউচার কন্টিনিউয়াস। আমি আসলে সাধারণ গ্রুপ এবং আলাদা আলাদা করার জন্য এভাবে লিখেছি। তারপর ধরো 10 নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 11 নম্বর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 12 নম্বর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই 6টি কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ভার্বের আইএনজি রূপটি ব্যবহার হয়। নিশ্চয়ই তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব 4। ভার্ব 4 মানে হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, যেটা আমরা বলি বেস প্লাস আইএনজি। অর্থাৎ ভার্বের এই যে বেস ফর্মটা আছে, এই বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হলে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়। আমরা সংক্ষেপে মনে রাখার জন্য ভার্ব 4 লিখব। তাহলে এই 6টা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এই ভার্বের আইএনজি ফর্মটি ব্যবহার হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব 4 প্লাস এক্সটেনশন। আর ফার্স্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ের প্লাস ভার্ব 4 মানে ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্ব 4 প্লাস এক্সটেনশন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব 4 প্লাস এক্সটেনশন। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস subject plus had been plus verb 4 plus extension. Future perfect continuous tense subject plus shall have been will have been plus verb 4 plus extension. Future perfect continuous tense এবার 6টি টেন্সে ব্যবহার
হচ্ছে। এরপর আসো, এই যে ভার্ব 5 এটা শুধুমাত্র একটি টেন্সে ব্যবহার হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হবে কখন? যদি সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার হয়, তখন ভার্বের শেষে কখনো এস, কখনো ইএস, কখনো আইএস যুক্ত হয়। এটা কিন্তু এই 12টা টেন্সের মধ্যে, অর্থাৎ এটা বেস ফর্মের একটা অংশ। ভার্ব 5টা মূলত ভার্ব 1 একটা অংশ। শুধুমাত্র এটা আলাদা করে দেখাচ্ছি এই কারণে যে তুমি যখন কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য লিখবে, সেখানে ভার্বটি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। কারণ এটা আলাদা করে লেখার কারণ হচ্ছে অনেকেই কিন্তু ভার্বের সাথে কখন কিভাবে এস ইএস যুক্ত করতে হয় সেটা জানে না। তুমি যখন রেগুলার প্র্যাকটিস করবে তখন তুমি এই জিনিসটা করতে পারবে, অর্থাৎ শুদ্ধ রূপ লিখতে পারবে। কারণ রাইট ফর্ম ভার্বসের মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভার্বের সঠিক ফর্মটা লিখতে জানা। এবার আসো, ভার্বের যে 6 নম্বর ফর্ম আছে এটা কোথায় ব্যবহার করা হয়? এটা আসলে সকল টেন্সে ব্যবহার হয়। সকল টেন্সে মেইন ভার্ব এর সঙ্গী হয়। ইনফিনিটিভটা সকল টেন্সে ব্যবহার করতে পারে, কারণ সে যেহেতু তার ভার্বের তোমার সঙ্গী হিসেবে ব্যবহার হয়, এই জন্য এটা সকল টেন্সে ব্যবহার করা যায়। কারণ এই ভার্বের তো রূপ বদল হবে না, সাবজেক্টের নাম্বার, পার্সন, কোনো কিছুই বা টেন্স কোনো অবস্থাতেই কিন্তু এই রূপটা বদল হয় না, কারণ এটা মেইন ভার্বের পরে ব্যবহার হয়। ওকে, আমরা এবারে ভার্বের ফার্স্ট পার্টিসিপলটাকে আর কোন কোন জায়গায় ব্যবহার করা যায় সেটা একটু দেখাই দিই। এটা প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়। প্যাসিভ ভয়েসের মধ্যে তোমরা অবশ্যই জানো যে তোমার প্যাসিভ ভয়েসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেইন ভার্বকে পাস্ট পার্টিসিপল করা। তাহলে প্যাসিভ ভয়েসে ফার্স্ট পার্টিসিপলের ব্যবহার হয়। এর বাইরে এটার আরেকটি ব্যবহার রয়েছে, সেটা হলো এই পাস্ট পার্টিসিপল বলো আর প্রেজেন্ট পার্টিসিপল বলো। প্রেজেন্ট পার্টিসিপল এবং ফার্স্ট পার্টিসিপল, পার্টিসিপল মাত্রই সে অ্যাডজেক্টিভের কাজ করে প্লাস ভার্বের কাজ করে। এই ফর্মগুলোর মূলত ডুয়াল অ্যাকশন, অর্থাৎ এটি তোমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে এবং ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। তাহলে আমরা কয়টা ব্যবহার পেলাম তোমার পাস্ট পার্টিসিপল ফর্মের? একটা হচ্ছে টেন্সের মধ্যে ব্যবহার, একটা হচ্ছে ভয়েসের মধ্যে ব্যবহার, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার। এই যে ফার্স্ট তোমার প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা আছে, এটা টেন্সে ব্যবহার ছাড়াও সে অ্যাডজেক্টিভ হিসেবে বসে এবং নাউন হিসেবেও বসে। যখন অ্যাডজেক্টিভ হিসেবে বসে তখন সেটার নাম থাকে প্রেজেন্ট পার্টিসিপল, আর যখন নাউন হিসেবে বসে তখন সেটা হয়ে যায় জিরান্ড। জিরান্ডটাও কিন্তু তোমার বেস প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপলটাও কিন্তু বেস প্লাস আইএনজি। বেস প্লাস আইএনজি ফর্মটি, অর্থাৎ আইএনজি যুক্ত ফর্মটি জিরান্ড হিসেবে ব্যবহার হয়। জিরান্ড মানে হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম, অর্থাৎ যেটা নাউনের ভূমিকায় কাজ করবে, কোনো ভার্বের সাবজেক্ট হবে অথবা কোনো ভার্বের অবজেক্ট হিসেবেও বসতে পারে। তারপর এই প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসেবে বসে। এর মানে আমরা এই যে ভার্বগুলোর অনেকগুলো ব্যবহার জানতে পারলাম। আবার এই যে ইনফিনিটিভটা আছে, এটা কিন্তু অনেক সময় ভার্বের সাবজেক্টও হয়। এটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন টু ওয়াক টু ওয়াক, টু ওয়্যার ইজ হিউম্যান, এরকম বলি না। তারপর আছে যেমন টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, টু টেল বলা। তারপরে আরো এরকম অনেক উদাহরণ আছে যেগুলোতে আমরা, অর্থাৎ ইনফিনিটিভটা কোনো ভার্বের, কোনো ফিনিট ভার্বের সাবজেক্ট হতে পারে, আবার কোনো ভার্বের অবজেক্ট হিসেবেও বসতে পারে অনেক সময়, অর্থাৎ নাউনের মতন ব্যবহার হতে পারে এই ইনফিনিটিভটা। সোজা কথা হচ্ছে
আমরা এখানে যে ভার্বের কনজুগেশনটা দেখলাম, ভার্বের যে রূপান্তর প্রক্রিয়াটা, এটা কিন্তু অত্যন্ত ভাইটাল একটি পার্ট, যেটা অবশ্যই তোমাদেরকে ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেক দিন চর্চা করে যেতে হবে। আমি আমার শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তোমাদেরকে অনুরোধ করব, তোমরা দৈনিক 5টি করে ভার্ব এরকম চর্চা করবে। বেশি লেখার দরকার নেই, প্রতিদিন 5টা করে ভার্ব খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করবা, এইভাবে ভাগ করবে। আমি যেভাবে করে দেখালাম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, অ্যাজ ইয়েস, 2+ বেস ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম, এভাবে 6টি ভাগে বিভক্ত করে লিখবে। লেখার সময় তোমার নিচে দিয়ে বাংলা অর্থটা লিখে দিবে যেখানে যেখানে লেখা যায়। আমরা পাস্ট পার্টিসিপাল এবং প্রেজেন্ট পার্টিসিপাল অর্থ লিখিনি মানে এই নয় যে এটার অর্থ নেই, অর্থ আছে। যখন অর্থের জায়গায় ব্যবহার হবে তখনই সেটা অর্থে রূপান্তরিত হবে। আর না হয় এভাবে স্বাভাবিকভাবে আবিধানিকভাবে এগুলোর অর্থ লেখা হয় না। আমরা যেমন প্রেজেন্ট ফর্মের অর্থ লেখা লিখলাম, পাস্ট টেন্সের অর্থ লিখতো, লিখেছিল, লিখলাম, এই সমস্ত বোঝায়। রাইটিং এগুলো কিন্তু এভাবে অর্থ লেখা হয় না। কিন্তু যখন আমরা ব্যবহার, যেমন ধরো আই হ্যাভ এ রিটেন ডকুমেন্ট, আমার একটি লিখিত ডকুমেন্ট রয়েছে, তাহলে রিটেন ডকুমেন্ট হচ্ছে ডকুমেন্ট, এই নাউনের আগে রিটেন শব্দটা বসেছে, তাহলে এই রিটেনটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। যেমন ধরো ওয়াকিং মানে হচ্ছে হাঁটা, ওয়াকিং ইজ এ গ্রেট এক্সারসাইজ, তাহলে ওয়াকিং ইজ, এই ইজ লিঙ্কিং ভার্বের সাবজেক্ট হয়েছে কে? ওয়াকিং। তাহলে ওয়াকিং একটা জিরান্ড, সে ভার্বের সাবজেক্ট হতে পারে। তো এই ক্ষেত্রে ওয়াকিং মানে হচ্ছে হাঁটা একটা কাজের নাম, সুতরাং এটা একটা পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার অর্থ আসতেছে। অর্থাৎ স্বাভাবিকভাবে এটা ব্যবহারে গেলেই তার অর্থটা আসবে, আর না হলে আবিধানিকভাবে এগুলোর অর্থ লেখা হয় না। এইটা হচ্ছে লেখে, যেমন ধরো রাইটস মানে লেখে, হি রাইটস, সে লেখে। আমি যদি বলি হি গোজ, সে যায়, তাহলে ভার্বের সাথে কি আসছে? অন্তঃস্থীয় প্রত্যয় যুক্ত হয়েছে। আবার এই ফর্মটাতে দেখো, লিখতে, টু রাইট লিখতে, টু গো যেতে, টু ডু করতে, টু স্লিপ ঘুমাতে, এভাবে ভার্বগুলোর অর্থ আসতেছে। তাহলে এইটার ভেরিয়েশন বা বৈচিত্র্যের কারণে তুমি শিখবে। তাহলে আজকের আমার এই লেসনটা এখান পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের জন্য যে সাজেশন বা পরামর্শটা আমার রয়েছে, সেটা হলো তোমরা কি করবে, প্রতিদিন এরকম 6টা ভাগে বিভক্ত করে একদম ন্যূনতম 5টা ভার্বকে রূপান্তর করবে, চর্চা করবে, প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের মধ্যে ভার্বের প্রতি যে একটা ভীতি রয়েছে সেটা চলে যাবে। ধন্যবাদ সবাইকে। আজকের এই ক্লাসটি ধৈর্য সহকারে তোমরা দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন দেশে মহামারী চলতেছে, এই অবস্থায় গৃহে থাকবে, সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, আর আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ যেন আমাদের এই মহামারী থেকে, এই গজব থেকে রক্ষা করেন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।